আসসালামু আলাইকুম। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান এখন কোথায় নিয়ে রেখেছে? যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি? যুক্তরাষ্ট্র ইজ ভেরি মাচ অ্যাক্টিভ, ভেরি মাচ ভাইব্রেন্ট, ভেরি মাচ তাদের সোজা সাপটা নীতিতে অবলম্বন করছে। যুক্তরাষ্ট্র এটি বারবার একক করছে যে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন ছাড়া, কারণ 2014 সালের নির্বাচন তারা প্রত্যক্ষ করেছে, 2018 সালের নির্বাচন প্রত্যক্ষ করেছে, তারা দেখেছে যে একটা ছলছাতুরি মার্কা নির্বাচন হয়েছে, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। এবং এখন যে সরকার যে জিনিসগুলি করছে গণতন্ত্রকে দুমড়ে মুচড়ে একাকার করে দেওয়ার জন্য, সেটাও কিন্তু ভিজিবল হয়ে গিয়েছে বহির্বিশ্বে, মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। এটা যে কেবল কোনো কিছু যদি অর্কেস্ট্রেটেড করা হয়, কোনো কিছুকে যদি মঞ্চস্থ করা হয়, এটা যে বাংলাদেশের মানুষ যেরকম বোঝে সারা দুনিয়া এরকম বোঝে। আপনি দেখেন যে আমাদের অবস্থানটা কোথায় গিয়েছে। যেমন আগে আপনারা যারা বিদেশে আছেন, আমরা যখন আসছি তখন বা আমরা বিদেশি বা অন্য দেশের সাথে পরিচিত হলে বাংলাদেশ সম্পর্কে একটা অন্য ধরনের ধারণা পোষণ করতো। তুমি বাংলাদেশ থেকে এসছো, তোমরা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছো, তোমরা তো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছো, তোমরা তো ভাষার জন্য লড়েছো। তো এরকম একটা শ্রদ্ধার চোখে দেখতো যে একটা গণতন্ত্র মনা জাতি। আমি অন্যদিকে যাচ্ছি না, আমি চলে আসি যুক্তরাষ্ট্রের দিকে। আপনি জানেন 28 তারিখের ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর যিনি পিটার হ্যাশ, তিনি বাংলাদেশে তিনি তার ওয়াশিংটনের ভিউকে, তিনি কিন্তু নিজস্ব কোনো ভিউজকে রিফ্লেক্ট করেন না, এটা বলে রাখি। ওয়াশিংটন এবং মুহূর্তে মুহূর্তে কিন্তু ওয়াশিংটন তার পলিসি বদলায় না। বাংলাদেশের বিষয়ে ওয়াশিংটনের একটা সেট পলিসি আছে, এবং শুধু ওয়াশিংটন নয়, পৃথিবীর অপরাপর দেশেরও। আপনি দেখবেন এই ঘটনা 28 তারিখে শুধু যুক্তরাষ্ট্র রিয়েক্ট করেছে তা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো অপরাপর গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ তারা রিয়েক্ট করেছে, এবং জাতিসংঘ মহাসচিব নিজে বিবৃতি দিয়েছেন, প্রশ্নের উত্তরে তো বলেছেন, নিজেই বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশের যে সহিংসতা হয়েছে এবং যে বল প্রয়োগ হয়েছে, বল প্রয়োগ কারা করছে? বাহিনীগুলি করছে। সুতরাং তিনি এটাকে পরিষ্কার করেছেন, এটার নিন্দা জানিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, এবং বলেছেন যে এটি কোনো সুষ্ঠু নির্বাচনের পথে এটি অন্তরায়, যে মানুষের মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করা হচ্ছে। একইভাবে যুক্তরাষ্ট্র একই কথা বলেছে। সবচেয়ে যুক্তরাষ্ট্র যেটি গতকালকে বলেছে, আমি যদি সবচেয়ে সাম্প্রতিক বিষয়টা বলি, যে আমার প্রশ্নটি ঠিক এরকম ছিল যে যুক্তরাষ্ট্র, তোমরা বলছো, আমি তোমাদের বিবৃতি দেখেছি, কারণ শনি রবিবার এখানে বন্ধ ছিল, আপনি জানেন উইকেন্ডে কোনো ব্রিফিং হয় না এখানে, অফিস আদালত সবই বন্ধ। সুতরাং সোমবার, বাংলাদেশের সোমবার তো তখন রাত হয়ে যায় এখানে যখন কর্মদিবস শুরু হয়, তখন তো তাদের কাছে আমার জানতে চাওয়া ছিল, তোমাদের বিবৃতি আমি একটা দেখেছি যে তোমরা একটা বিবৃতি দিয়েছো, তোমরা সহিংসতার নিন্দা জানিয়েছো, কিন্তু তোমরা কি এটা জানো যে বাংলাদেশে যে একটা মঞ্চস্থ হয়েছে অর্কেস্ট্রেটেড ওয়েতে, অর্থাৎ পুলিশ নিজেই সেই ভূমিকা নিয়েছে, তারা নিজেই কিন্তু বাসে আগুন দিয়েছে। এগুলো রিপোর্ট ফ্রম দি গ্রাউন্ড, এই ভিডিওগুলো এসছে সোশ্যাল মিডিয়াতে, সব জায়গাতে, ইন্টারন্যাশনাল আউটলেটেও রিপোর্ট হয়েছে, ডেইলি স্টারও রিপোর্ট করেছে কিভাবে পুলিশের ভেস্ট পরে আগুন দিয়েছে গাড়িতে, এবং কিভাবে সাউন্ড গ্রেনেড করে আগের থেকে তারা প্ল্যান করে রেখেছিল। কারণ আপনি যদি সরকারের মন্ত্রীদের কথা শুনেন, এই যে তাদের সেক্রেটারি জেনারেল বলেছে যে শাপলার চত্বরের চেয়ে ভয়াবহ হবে, এবং তাদের এই প্ল্যানগুলো তারা জানা, কিছু কিছু তারা নিজের অজান্তেও পাবলিক করেছে। তো সুতরাং এই যে অর্কেস্ট্রেটেড ওয়েতে যে বিরোধী দলের সমাবেশকে ভণ্ডুল করলো, তারপরে কি করলো, তারা শত শত নেতাকর্মীকে আহত হলো, তারা গ্রেফতার হলো, মানুষ 9টি জীবন গেল সেখানে। একজন বিরোধী দলের নেতা, যুব দলের নেতা, তিনি মারা গেলেন, পুলিশের একজন সদস্য তিনি মারা গেলেন। এবং এই যে সহিংসতা হলো, এই সহিংসতা কে করলো, কে উস্কে দিল? শুধু 28 তারিখে নয়, এটা তারা অনেক আগের থেকে উস্কাচ্ছে। এবং তারা যে উস্কাচ্ছে, এটি কে বলছে? আমি বলছি না, এটি বলছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা বিবৃতি দিয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিয়ে বলেছে যে হিউম্যান রাইটস ওয়াচ, আপনি জানেন ইন্টারন্যাশনালি সবচেয়ে রেপুটেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেটি নোবেল পুরস্কার প্রাপ্ত, তারা বলছে যে শেখ হাসিনা, নাম ধরে বলছে যে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, তিনি সহিংসতাকে উস্কে দিচ্ছেন। এটিও এই বিবৃতিতে উল্লেখ করা আছে। এবং তার এক মন্ত্রী, ইউরেনিয়ামের মন্ত্রী, বলেছেন তিনি বিরোধী দলের নেতা কর্মীদের উপর ইউরেনিয়াম ঢেলে দিবেন, রাশিয়ার ইউরেনিয়াম দিয়ে থ্রেট করেছেন। তো এটি একটা রেটরিক, পলিটিক্যাল রেটরিক, কিন্তু আরো কথাবার্তা বলেছেন যেটি হিউম্যান রাইটস ওয়াচ এটার 1 সপ্তাহ আগে, এই 28 তারিখের 1 সপ্তাহ আগে ওয়ার্ন করেছে। আমি কালকে দেখলাম, আমি জানি না আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আমি কিন্তু একটা বলে যাচ্ছি, আপনি ইউ ক্যান গেট ইন। আমার সেকেন্ড প্রশ্নটা ছিল যে এই যে ঘটনাগুলো এখন ঘটছে, এটা কিন্তু আমরা 2013 সাল থেকেই বিএনপি যখন লাগাতার আন্দোলনের কর্মসূচিতে গেল, বিশেষ করে 15 সালের যেই লাগাতার আন্দোলন, যেদিন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করা হলো বালুর ট্রাক সহ অন্যান্য জিনিসপত্র দিয়ে, সেই দিন থেকেই বিএনপির অনেক কর্মসূচির ভেতরে আওয়ামী লীগ, আমরা বিহঙ্গ পরিবহনের সেই পঙ্কজ দেবনাথের সেই বক্তব্য শুনেছি, নরসিংদী থেকে বিআরটিসি বাস এনে তারপরে নিউ মার্কেটে পোড়ানো হয়েছে। এই যে সরকারি কাজগুলো, এগুলো কিন্তু জঙ্গি নাটক সহ সব কিন্তু পশ্চিমাদের খাওয়ানো সম্ভব হয়েছে, এবং সেই একই নাটক এবার আবারও সরকার শুরু করেছে। তো সেই ক্ষেত্রে পশ্চিমারা কি ঠিক আগের মতোই সরকারকে গেলবে কিনা?
আমি আপনি যেহেতু 2013 সালের কথা বললেন, আমি 2016 সালে নিউ ইয়র্ক টাইমসের একটি এডিটোরিয়ালকে উদ্ধৃত করতে চাই। নিউ ইয়র্ক টাইমস 2016 সালে একটা এডিটোরিয়াল লিখেছে, তার বাংলা তর্জমা করলে এই দাঁড়ায়, বলেছে যে পশ্চিমা বিশ্বকে প্রভাবিত করার জন্য শেখ হাসিনা বাংলাদেশের জঙ্গিবাদের কার্ড খেলছেন। এটি ছিল আপনি গেলেই পাবেন, সার্চ করলেই নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল। তো সেটি হলো নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল। আমি সরকারের প্রসঙ্গে পরে আসছি। আমেরিকান যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন, তারা কি ভাবছে বাংলাদেশে, যে কিভাবে শেখ হাসিনা 2008 সালে যখন উনি ক্ষমতায় আসলেন তারপর থেকে জঙ্গিদের উত্থান ঘটেছে, বাংলাদেশে তালেবান হয়ে গিয়েছে, এবং উনি বিরোধী দলের নেত্রী হিসেবে তৎকালীন সরকারি প্যাডে, মানে লেটার হেডে, বাংলাদেশে যেটাকে প্যাড বলে, সেটাকে চিঠি দিয়েছেন যাতে বাংলাদেশের মানুষকে যাতে সাহায্য না দেওয়া হয়। সিনেটরদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, ওয়ার্ল্ড ব্যাংক IMF কে চিঠি দিয়েছেন, এবং এই চিঠি নিয়ে ঘুরেছেন বলে তখন যিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, এখন যিনি বিএনপিতে আছেন আব্দুল আল মিন্টু, তিনি নিজেও ইন্টারভিউতে বলেছেন যে তিনি নিজেই এই চিঠিগুলো পৌঁছে দিয়েছেন। সুতরাং দেশের মানুষের জন্য উনি যে বলেন যে উনি দেশের মানুষের জন্য কাজ করছেন, এই যে ওনার কথা নিয়ে আমি আসলে খুব একটা রেসপন্ড করতে চাই না, কারণ উনি যা বলেন সত্য বলেন না। এটা হলো বাংলাদেশের দুর্ভাগ্য। পৃথিবীর একমাত্র, যেমন প্রেসিডেন্ট ট্রাম্পকে এখানে বলা হতো যে প্যাথোলজিক্যাল লায়ার, এবং বাংলাদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিল, মিস্টার ট্রাম্প, আপনি যে প্রতিদিন এই পোডিয়ামে দাঁড়িয়ে মিথ্যা বলেন, আপনার কোনো রিগ্রেট হয় না? আমাদের দাঁতে, উনি হাফিংটন পোস্টের রিপোর্টার, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট। তো বাংলাদেশে তো সেই গার্ডস নাই, সেই কারেজ নাই। এই যে যারা যায়, এগুলো তো দলীয় কনফারেন্সে যেত, আপনি যে প্রতিদিন এখানে আপনার এই লোক লস্কর নিয়ে যে মিথ্যা বলেন, মাঝে মধ্যে কি অনুশোচনা হয় না? যেটি ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল। তো শেখ হাসিনার প্রধানমন্ত্রী একটা প্যাথোলজিক্যাল লায়ারে পরিণত হয়েছেন। আমার এটা বলতে খুব খারাপ লাগছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এটা বলতে হচ্ছে, কিন্তু এটা বলাটা লেজিট এই কারণে যে শেখ হাসিনা প্রথমত একজন অবৈধ প্রধানমন্ত্রী, মানুষের কোনো ম্যান্ডেট নাই। প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্র ব্যবস্থা চলছে, এবং যেহেতু যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ তাদের এলাই এবং পার্টনার অর্থনৈতিক সম্পর্ক আছে, সে এবং একজন চিফ এক্সিকিউটিভ আসনে আছে, ওইটুকুই। কিন্তু কোনো লেজিটিমেসি এই গভর্নমেন্টের এই কারণে নাই যেহেতু মানুষের কোনো ম্যান্ডেট নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে থাকা আর বেনজিরের প্রধানমন্ত্রীর পদে থাকা একই জিনিস, কিন্তু সেও বলতে পারে যে আমি প্রধানমন্ত্রী, কারণ কোনো লেজিটিমেসি নাই। তাদেরকে দয়া দাক্ষিণ করে, তাদেরকে করুণা করে পুলিশেরা রেখেছে। যাই হোক, আপনার যে প্রশ্নে আসি, 2013 সালে থেকেই বিএনপির এই যে তারা জঙ্গি, তার আগের থেকে তারা এই জঙ্গি কার্ডটা খেলছে, এবং এখন তারা যেটা বলছে, আগে এটা মানুষ একটু কম বুঝতো, বিশেষ করে বিদেশি বন্ধুরা খুব কম বুঝতো। এখন আপনি দেখবেন বিবৃতি যে দিয়েছে যুক্তরাষ্ট্র, বলেছে যে প্রতিটা ইনসিডেন্ট তারা, এটা ডোনাল্ড নিজে বলেছেন যে প্রতিটা ঘটনা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন, এবং এটা ভিসা নীতি আওতায় আনার জন্য তারা রিভিউ করবেন এই ঘটনাগুলো। এবং এই ঘটনা, আজ পুলিশ একটা বক্তব্য দিয়ে দিল যে হ্যাঁ, এটা বিরোধী দল করেছে অথবা বিএনপি করেছে এবং এটা সবাই মেনে নিবে, এটা কিন্তু না। কারণ ফ্যাক্ট কি এখানে, সেটা বিষয় বিচার বিশ্লেষণ করবে। এবং ঢাকার এমবাসি, যুক্তরাষ্ট্র দূতাবাস, দে আর ভেরি অ্যাক্টিভ। আপনি অ্যাম্বাসেডারের তৎপরতা দেখলেই বুঝবেন তারা কিন্তু কোনো দলের জন্য কাজ করছেন। এটা বলে রাখে, এটা না যে শেখ হাসিনা হটিয়ে বিএনপি কে আমেরিকা বসাবে, এটা একবারও তারা বলে। তারা বলছে মানুষ যাতে তার ভোটটা দিতে পারে, ভোটটা যাতে দিনের বেলায় হয়, রাতের বেলা যাতে না হয়, মানুষ যাতে তাদের নেতা নির্বাচন করতে পারে। কারণ নেতা তো নির্বাচিত নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বটে, কিন্তু নেতা তো নির্বাচন করতে পারেনি মানুষ। তো এটাই বলছেন যে বাংলাদেশের মানুষ যাতে তাদের লিডারকে নির্বাচন করতে পারে, একটা যাচ্ছে উইল অফ দি পিপল, যাতে মানুষের আকাঙ্ক্ষা যাতে রিফ্লেক্ট করে, এটাই শুধু তারা বলছেন। এবং এটার জন্য আজকেও তিনি দেখা যাবে যে ডায়ালগের কথা বলেছেন অ্যাম্বাসেডার, কিন্তু প্রধানমন্ত্রী এবং তাদের লোক লস্কররা, যেমন শেখ হাসিনা, এটা মানে তার কথা শুনলে তো এটা নিয়ে তো আমাদের কাজ বাড়ায় দেয়। আবার জিজ্ঞেস করতে হবে গিয়ে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাইডেন বসলে নাকি সে অপোজিশনের সাথে বসবে, এবং মূল প্রতিপক্ষ যার সাথে আপনি খেলবেন তাকে আপনি সন্ত্রাসী বলছেন, তাদেরকে জেলে পড়ছেন, মামলা দিচ্ছেন, এবং তাদের বিরুদ্ধে আপনি এই ধরনের মঞ্চস্থ করছেন। তো এটা তো সব ভিজিবল, মানুষ জানে যে যার নির্বাচন হবে, যার সঙ্গে আপনি নির্বাচন করবেন, তাকে আপনি একদম হাত পা বেঁধে বলছেন যে তোমাকে সাঁতার কাটতে হবে। তো যাই হোক, এটা কিন্তু হবে না। আমি বলে রাখি আপনার দর্শকদেরকে যে যদি মনে করেন শেখ হাসিনা 2014 সালের মতো, আপনার যদি কোনো ভিজিবিলিটি বলেন আমি হয়তো এখানে দেখাতে পারবো না, কিন্তু 2014 সালের মতো অথবা 2018 সালে, আপনি তো জাতিসংঘ এবং হোয়াইট হাউসের স্থায়ী সংবাদ প্রতিনিধি, তো সেই হিসাবে আপনার নিশ্চয়ই ইন্টারন্যাশনাল অনেক কমিউনিটির সাথে কথা হয়, অনেক আন্তর্জাতিক বিভিন্ন খবর টবরের এগুলো আপনার কাছে থাকে। এর আগে এই একই পরিস্থিতিতে, যদিও সেই সব দেশগুলোর পরিস্থিতি কিছুটা ভিন্ন, যেমন উগান্ডা বা কম্বোডিয়া সহ অন্যান্য যে দেশগুলোতে তারা এরই মধ্যে স্যাংশন দিয়েছে, ভিসা পলিসি অ্যাপ্লাই করেছে, মানে তাদেরকে পরে কি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র? না, কই কম্বোডিয়াতে সর্বশেষ, কম্বোডিয়াতে স্যাংশন আছে, ইরানে আছে, সেনেগালে আছে, লাইবেরিয়াতে আছে, সো এই নাইজেরিয়াতে আছে,
এখন যেটা হলো যে প্রথমত হলো আপনি স্যাংশন দিয়ে তো একটা দেশকে আপনি ঠিক করতে পারবেন না, এবং এটা ঠিক করার জন্য করা হয় না। স্যাংশন মানে কি? স্যাংশন হলো আমি আপনার উপর ক্ষোভ প্রকাশ করলাম, আমি আপনার জিনিসটা আমার কষ্ট হচ্ছে যে তারা কি খুব স্মুথলি সেই সরকার চলতে পারছে? আমরা কম্বোডিয়ার খবর জানি যে প্রেসিডেন্ট সে পদত্যাগ করেছে, তার ছেলেকে সে ক্ষমতা হস্তান্তর করেছে। ক্ষমতা হস্তান্তর, কিন্তু কম্বোডিয়া এবং বাংলাদেশ এক জিনিস না। এই কারণে যেমন কম্বোডিয়ার তাদের যে সমাজ ব্যবস্থাটা গড়ে উঠেছে, তারা কিন্তু আমেরিকাকে না হলেও অনেকটা তারা চলবে এরকম তার পর্যায়ে তারা মনে করে, এবং তারা খুবই বায়াস ঘোষণা দিয়ে, এবং চাইনিজ ইনফ্লুয়েন্স এখানে খুব বেশি। কিন্তু বাংলাদেশ কি আমেরিকা ছাড়া চলতে পারবে? আপনি যে দেশের সিংহভাগ আজকে যদি বলে সে কথার কথা আল্লাহ না করুক যে আমি বাংলাদেশ থেকে একটি পণ্যও কিনবো না, আপনি দেখেন ঢাকার অবস্থা কি হয়, এবং এই গার্মেন্টস মালিকগুলো যারা ব্র্যান্ডেড পোশাক পরে, যারা ওই যে সরকারকে বড় বড় চেক দেয় ত্রাণ ভান্ডার, ওদের অবস্থা কি হয় দেখেন। তো আপনার সিঙ্গেল মার্কেট ডেস্টিনি, মানে আপনার মোট রপ্তানির 38% গার্মেন্টস হলো একটা দেশে ঢুকতেছে আমেরিকাতে। মোট যে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, টোটাল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের 20% হলো আমেরিকা, 18% হলো আপনার ইনভেস্টমেন্ট। তো এই যে বিষয়গুলো, এবং এখন আপনি বাংলাদেশ হচ্ছে, যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে লার্জেস্ট সিঙ্গেল কান্ট্রি যেখান থেকে রেমিটেন্স প্রেরণ হয়। বাংলাদেশ এমন কোনো গ্রাম নাই যার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নাই, এমন কেউ নাই যে এখানে থাকে না। তো এবং স্টুডেন্ট এখানে যে সম্পর্ক, যে বন্ডে, এটা তো কম্বোডিয়ার ক্ষেত্রে নাই। আপনি তো নিউ ইয়র্কে থাকেন, এখানে কোনো লোক খুঁজে পান যে কম্বোডিয়া থেকে আসছে বা ইসে থেকে আসছে? যদিও নিউ ইয়র্ক হলো ওয়ার্ল্ডের ক্যাপিটাল বলা হয়, সব দেশের লোক আছে, কিন্তু বাংলাদেশের যে মিলিয়নস লোক এখানে থাকে, আপনি সবকিছু বাদ দেন না, তার প্রধানমন্ত্রী, তার ছেলে, তারাও তো এখান থেকে। যদিও আজকে এই বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স হয়েছে, রাউন্ড টেবিল বাংলাদেশের অ্যান্টি কারাপশন নিয়ে, এটি কিছু সময় পরে পাবলিক হবে, এবং এটা আমার মনে হয় অন দ্য রেকর্ড, নট অফ দ্য রেকর্ড, যদিও এটা খুব লিমিটেড পরিসরে করেছেন। প্রেসিডেন্ট বাইডেন তিনি একজন ইন্টারন্যাশনাল, তিনি একজন গ্লোবাল কোঅর্ডিনেটর নিয়োগ করেছেন অ্যান্টি কারাপশনের জন্য। তার নাম হচ্ছে রিচার্ড নেফিউ। তিনি গত 22 সালের জুলাই মাসে দায়িত্ব পেয়েছেন, এবং তিনি বাংলাদেশ ভিজিটে করেছেন। তিনি একসময় কলম্বিয়া ইউনিভার্সিটিতে স্কলার, এবং তিনি ইরান স্যাংশনেরও তিনি ডাইরেক্টর ছিলেন। এই যে ইরানের স্যাংশনের উপর তিনি এক্সপার্ট, ওনার যে ফ্যাশন অফ স্যাংশনের। হ্যাঁ, তো রিচার্ড নেফিউর সঙ্গে আজকে একটা খুব ছোট্ট আমাদের একটা রাউন্ড টেবিল ছিল। তো ন্যাচারালি এখানে এটা কিন্তু প্রেস কনফারেন্স, আমি আমন্ত্রিত হিসেবে গিয়েছি। তো এটা আমি যে জানতে চেয়েছি যে তোমরা এই বিষয়গুলোকে পাবলিক করছো কিনা। মানে প্রথমত হলো, তোমরা এই ধরনের অভিযোগ আছে যে প্রধানমন্ত্রীর অনেক ধরনের কথাবার্তা আছে, প্রধানমন্ত্রীর ছেলে তার ডিপ্লোম্যাটিক যে ইমিউনিটি সেটিকে ইউজ করছেন, তিনি তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি এই টাকা পাচারের সঙ্গে যুক্ত এবং বিশাল বিত্ত বৈভবের মালিক। কই তোমাদের মানে উনি বলেছেন এখানে ডিপ্লোম্যাটিক কিছু ব্যাপার স্যাপার থাকে যেটা অনেক সময় পাবলিক করা যায় না, এবং যেটুকু পাবলিক করা হয় না, আমি আবার নিজের মাধুরী মিশায় বলতেছিও না যে এটা করা হচ্ছে বা সেখানে নাই বা সেখানে আছে, আমি সে আলোচনায় যাচ্ছি না। যেটি প্রশাসন বলছে আমি সেটা বলছি। তারা বলছে আমরা এই বিষয়গুলো ইউজ করি, তিনি বলছেন টুলস হিসেবে। ফ্রিজ করা, আপনি আমার প্রশ্ন এবং উত্তর দেবেন, আমি কিন্তু ফ্রিজের কথা জিজ্ঞেস করি নাই। আমি বলেছি যে তোমরা এই করাপশনের ব্যাপারে কি, আমাকে একটা সেন্স দাও, আমাকে একটা ধারণা দাও যে কি করছো আসলে। প্রধানমন্ত্রীর ছেলে কি আদৌ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে কি আদৌ দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং এই টাকাগুলা এই যে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আসলে কি সে ব্যবহার করছে, এবং মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত কিনা? কারণ আমরা গত 1 দশকে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি নামে যে অর্গানাইজেশন ওয়াশিংটন ভিত্তিক, তার একটা রিপোর্ট প্রকাশ করেছে যে বাংলাদেশ থেকে গত 1.5 দশকে $60 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে মতো অভিযোগ এসছে, রিপোর্ট এসছে বিভিন্ন মিডিয়াতে, আমরা দেখেছি। তো এই বিষয়গুলো যদিও বাংলাদেশের মিডিয়াগুলো নিয়ে খুব একটা রিপোর্ট করে কম না, করেই না, কিন্তু এবং কোন একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট নাই যে ঠিক আছে আমাদের তো এটাই তো সাংবাদিকতা। কিন্তু আমি এখন কিন্তু গার্ডিয়ানে এই রিপোর্ট দেখলে আশ্চর্য হবো না, অথবা ওয়াশিংটন পোস্ট এই রিপোর্ট দেখলে আশ্চর্য হবো না, কারণ আদানি নিয়ে তারা রিপোর্ট করেছে। আদানি যে আদানি ওয়ান অফ দি টপ রিচেস্ট ম্যান, তার বিরুদ্ধে কিন্তু রিপোর্ট করতে ছাড়েনি ওয়াশিংটন পোস্ট। তাদের একটা ইনভেস্টিগেটিভ মেকানিজম আছে, জার্নালিজমকে তারা সেটাকে ওইভাবে ওন করে, স্ট্যান্ড করে। তো যাই হোক, এবং তিনি এটিও আমি বললাম যে প্রধানমন্ত্রী বলছেন, শেখ হাসিনাই বলছেন যে তার ছেলের সম্পত্তি ফ্রিজ করলে ফ্রিজ করে দিবে। কেউ কি তাকে জিজ্ঞেস করেছে এই কথা? কেউ জিজ্ঞেস করে না, সে নিজের থেকেই বলছে। তো প্রধানমন্ত্রী কেন এটা বলছে? তোমরা কি এরকম কোনো কিছু বলছো কিনা? আমি আপনার আজকের ব্রিফিং এখনো দেখি নাই, মানে আপনার কোশ্চেনে কি এই পার্টটা ছিল যে সজীব ওয়াজেদ জয়ের বর্তমান অবস্থানটা এখন কোথায়, এই ব্যাপারে কি কোনো কোশ্চেন ছিল? না, আমার প্রশ্নটা ছিল কোন ইন্ডিভিজুয়ালের কোথায় অবস্থান, এটি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। এখানে 1 মিলিয়ন 1.5 মিলিয়ন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের দৃষ্টিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে, পজিটিভলি অথবা নেগেটিভলি, প্রধানমন্ত্রীর ছেলে, যুক্তরাষ্ট্রে কোনো যায় আসে না। আমার যেটা জানবার ছিল যে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বসে এই কথাটা বলেন কেন, তোমরা কি কিছু করেছো কিনা? এটা ছিল অ্যান্টি কারাপশনের উপরে একটা স্পেশাল রাউন্ড টেবিল। এটা কিছুক্ষণ পরে দিনের শেষে এটা তারা পাবলিক করবে, আমার মনে হয় ট্রান্সক্রিপ্টও দিবে এবং ভিডিও
আমরা আপলোড করব। তো এইটাতে তারা বলেছে যে আমি এটা স্পেসিফিক করব না, উত্তরে যেটা বলেছে সংক্ষেপে যেটা, যে আমি এটা স্পেসিফিক করব না, উনি বলেছেন কোচ রিচার্ড নেফিউ, কিন্তু আমরা এই টুলস গুলা ইউজ করি, ফ্রিজ, তারপরে এমবার্গো, স্যাংশন, এই বিষয়গুলো আমরা ইউজ করি। তো সুতরাং তিনি এটা করছেনও বলেন নাই, তিনি এটা করেন নাইও বলেন নাই। আর সে কোথায় আছে না আছে এটা এইটা তো বিষয় না, বিষয় হলো সে কি করছে, তার আকামগুলা কি, সেটাগুলো করতে সামনে আনা, সেটা একটা, এবং এটা খুব বেশি মানে খুব কঠিন কাজও না এটাকে ইনভেস্টিগেশন করা, এবং এটা অনেক ইনভেস্টিগেশন হচ্ছে, অনেক প্রতিষ্ঠিত আউটলেট আপনারা দেখতে পাবেন সেটা তারা করছে। কারণ আমাদের অনেকে কমেন্ট নিয়েছে যে এই বিষয়ে, আমাদের যেহেতু ওই দেশের জার্নালিস্ট এই হিসাবে একটা দুটা কমেন্ট আমাদেরকে থাকতো, আমরা তো হাইপোথেটিক্যাল কথা বলতে পারি না যে না ঠিক আছে, এটা আমরা যেটা দেখছি যে হ্যাঁ আমরা এতদিন শুনেছি, কিন্তু শেখ হাসিনা নিজে এটা পাবলিক করেছেন। তিনি বলেছেন যে সম্পত্তি বাজেয়াপ্ত করলে করবে, আমাদের তো অন্য জায়গা আছে, আমাদের বাংলাদেশ আছে, তো সম্পত্তি বাজেয়াপ্তের কথা আসে কেন? তার মানে তার কাছে কি এই ইনফরমেশন গুলি নিশ্চিত তিনি পেয়েছেন সরকার প্রধান হিসেবে অথবা মা হিসেবে। তো যাই হোক, এইগুলাই আমাদের জানার বিষয়। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে যখন তার মিটিং হয়, এইগুলো কিন্তু আমাদের সঙ্গে যখন আলাপ আলোচনা হয় আমরা এই জিনিসগুলো করি। তবে একটা কথা বলে রাখি, যে কথাটি প্রাইভেট কেউ যদি বলেন অফ দ্য রেকর্ড, সেটা আমরা অফ দ্য রেকর্ডই রাখি। এটা হলো সাংবাদিকতার এথিক্স, এবং যেটা পাবলিক সেটা তো পাবলিক পোডিয়ামে তারা বলেন অথবা বলেন যে এটা অন দ্য রেকর্ড। সেই জন্য অফ দ্য রেকর্ড এবং অন দ্য রেকর্ডকে আমি মানে ডিফারেন্সিয়েট করতে চাই এইভাবে। কারণ বাংলাদেশে দেখবেন আপনি কাউকে বললে ভাই এটা বললেন না, কিন্তু আপনি যখন সোর্স শো, আর সাংবাদিকতার নিয়ম হলো আপনি কারো সোর্স বলতে পারবেন না। সুতরাং এটি দিনের শেষে, আর আরেকটা জিনিস হলো ভিয়েনা কনভেনশন অনুযায়ী ডিপ্লোম্যাটিক ইমিউনিটির কারণে আপনি দেখবেন অনেক মিডল ইস্টের অনেক প্রিন্স অনেক করাপশনের খবর থাকে, মানে করাপশন হয়, কিন্তু যুক্তরাষ্ট্র অফিসিয়ালি এটা ডিসক্লোজ করে না। কেন করে না? ওই এগেইন যাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে সেটা তারা করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ওই অফিস হোল্ড করছে। এটা দেখবেন পরের দিনই, যখনই অফিস থাকবে না, পরের দিনই এটা সুরসুর করে বেরোচ্ছে রাষ্ট্রীয়ভাবে। কিন্তু ইনভেস্টিগেশন যে কেউ করতে পারে, জার্নালিস্ট হিসেবে যে কোনো আউটলেট সেটা করতে পারে। জি না, কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি নিয়ে আমার মনে হয় মানে বাংলাদেশে যদি 2-4 জন খবর রাখে তার মধ্যে আপনি একজন। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে গত 2-2.5 বছরের ভেতরে সজীব ওয়াজেদ জয়ের যে দুটা মন্তব্য, একটা হচ্ছে পুরো স্টেট ডিপার্টমেন্টকে হিপোক্রেট বলা, এবং আরেকটা হচ্ছে যে ঢাকা মার্কিন দূতাবাসকে বলা হয়েছে এটা হচ্ছে জামাতের একটা আড্ডাখানা, বা জামাতের লোক ছাড়া তাদের চলেই না, এই ধরনের একটা টুইট করেছিলেন, তিনি বক্তব্য দিয়েছিলেন। তো আমি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে যে কোনো ধরনের সমালোচনা করা যায়, কিন্তু আপনার মনে হয় যে সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসে এই ধরনের মন্তব্য করার এই বোকামি সে করবে? প্রথমত হচ্ছে দুইটা জিনিস। একটা হলো আপনি যেটা বললেন যে যুক্তরাষ্ট্র কোনো কথার কারণে কখনো রিঅ্যাক্ট করে না। এটা বাংলাদেশের মতো না যে বাংলাদেশের শেখ হাসিনার একটা গালি দিছে, 11 বছর গালি দেয় না, একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে, 11 বছরের মেয়েকে নিয়ে জেলে পুরে দিতে হবে। সুতরাং যুক্তরাষ্ট্র প্রথমত হলো এই সমস্ত বিষয় দেখবেন কোনো রেসপন্ডই করে না। তাদের রেসপন্ডটা হয় খুব ধীর এবং খুব করুণ, কিন্তু দিনের শেষে এই কথাবার্তায় কোনো শেখ হাসিনা এবং তার ছেলে মিলে যে কথা বলছে, বাংলাদেশে হইলে তো এই আইনের এখানে যদি থাকতো তাহলে তাদের দুজনে কয়েকবার করে ফাঁসি হইতো আর কি, যাবজ্জীবন হইতো, মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এই জাতীয় কিছু থাকলে। সুতরাং আর যখন সরকার প্রধান থাকে বাংলাদেশের, আপনি দেখবেন যে সরকার প্রধান লেভেলে কিছু প্রটোকল থাকে। আপনি চাইনিজ প্রাইম মিনিস্টার সবচেয়ে তো মনে করেন এখন কম্পিটিটর অথবা এনিমি যুক্তরাষ্ট্রের, অথবা আপনি ধরেন ভ্লাদিমির পুতিন অথবা বাইডেন, তারাও কিন্তু এই এক্সট্রিম লেভেলের ওয়ার্ড এক্সচেঞ্জ করবে না, মানে শেখ হাসিনা যেভাবে করেন। তো এবং শেখ হাসিনা যে করতেছে, কিছু হলো নিজে করতেছে, কিছু হলো কেউ না কেউ করাচ্ছে। হয়তো আমি বলতে পারি না, ইলিয়াস বললাম, ইলিয়াস আপনি আর একটা দুইটা গালি দিয়ে দেন, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতেও এটা হয়। তো এটা বুঝবে দিনের শেষে। এখন এই কথা বলার কারণে এটা সে বলেছে যে, এবং এইটার জন্য রেসপন্ড করে না, কিন্তু এই বলার সাথে সাথে যে অ্যাক্ট করেছে ওই অ্যাক্টকে তারা ইভ্যালুয়েট করে। সুতরাং তারা যে অ্যাক্টগুলো করেছে, যে অপকর্মগুলো করেছে এবং যুক্তরাষ্ট্রে এখানে বসে, এটা তো খুব কমন সেন্স। যে আপনি যেটা বললেন যে সজীব ওয়াজেদ জয় খুব অ্যাক্টিভ একটা লোক সোশ্যাল মিডিয়াতে, সেজন্য যে কোনো কিছুতে হলে গালিগালাজ দেয়, সে এখন চুপচাপ কেন? তো এটা ব্যাপারে তো সরকার কোনো বক্তব্য দিচ্ছে না। তো এই জন্য এই বিষয়গুলো তো কমন সেন্সের বিষয়, যে তার চলাফেরা, কথাবার্তা, নিশ্চয়ই কথাবার্তার ব্যাপারে কোনো রেস্ট্রিক্টেড বা চলাফেরার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে। এই দেশে কিন্তু জেলে থাকতে হয় না, আবার পালায় থাকতেও হয় না। এটা যে জামিন নিয়ে গেলে, কোনো যদি অপরাধ কেউ করে থাকে, জামিন নিয়ে গেলে সে জামিনের মধ্যে থাকবে, কিন্তু রেস্ট্রিক্টেড দিয়ে দিবে যে তুমি এই চারপাশে আসতে পারবে না, অথবা তুমি এই ওয়ার্ড এক্সচেঞ্জ করতে পারবে না, এই ধরনের রেস্ট্রিকশন দেওয়া থাকে, অথবা তুমি এই ফ্লাইং জোনের বাইরে যাবে না। এটা কি ধরনের, আমি কমন স্ট্যান্ডের কথা বলতেছি। তো যাই হোক, এটা কমন সেন্স, এটা মানুষ এটা ভাবতেই পারে যে এই লোকটা এরকম, সে
টাকা পয়সা জমায় এগুলো এনজয় টেনজয় করতেছে। কয়দিন আগে একটা কি গলফ ক্লাবের একটা ছবি টবি দিল, এগুলো নিয়েও নানা আলাপ আলোচনা। কিন্তু আমি এখানে এখন আমাদের মূল সমস্যাটা হচ্ছে, আমি এটাকে ফোকাস করছি যে বাংলাদেশে গণতন্ত্র ফেরত আনা এবং যুক্তরাষ্ট্রকে তাদের মানে এই জিনিসগুলো যে অ্যাড্রেস করছে সেটাকেও তারা একটু ওয়েল ইনফর্ম রাখা। প্রশ্নের মধ্যে আপনি হয়তো বলতে পারেন অনেক বড় প্রশ্ন করেন আপনি, অনেকে বলতে পারে, কিন্তু আমার কথা হলো প্রশ্নের সঙ্গে হলো ইনফরমেশনটাও থাকা। যেমন ইউএন সেক্রেটারি জেনারেল মুখপাত্র আমাকে কালকে বলতেছে তোমার প্রশ্ন তোমার ফ্যাক্ট আমি জানি, মানে সে বুঝতে পারছে যে আমি অনেক লম্বা প্রশ্ন করবো, কারণ আগের দিন মানে তাকে সেই ইনফরমেশন গুলো পেয়েছে। বলছে তুমি খালি আমাকে প্রশ্ন করো কি কি হয়েছে, আমি জানি সমাবেশে কি কি ভাবে ওরা কি করেছে। সুতরাং এখন তারা অনেকটা আমরা যেরকম বুঝি আপনি যেরকম বোঝেন এটা বলে বোঝাতে হয় না, সবাই বুঝছে। আমি আশ্চর্য যে আপনি প্রশ্ন করার সাথে সাথেই ওদের তো নিশ্চয়ই এটা শিডিউলে থাকেই যে কে কে প্রশ্ন করবে, আজকে কারা কারা প্রশ্ন জমা দেয়। তো আপনি প্রশ্ন করার সাথে সাথে ও এই যে গত দিনের ঘটনাটা, যে পুলিশ মারা গেল, তারপরে যুবদল কর্মী মারা গেল, সবকিছু সে একদম দেখে দেখে বলছে। তার মানে সব রেডি থাকে তাদের কাছে। না, বাংলাদেশ এটা আগেও ছিল, ধরেন মনে করেন একটা বাংলাদেশ এখন একটা ফোকাল পয়েন্টে আছে, বাংলাদেশ বিষয়ে তাদের একটা ডিসিশন আছেই, নাইলে আমার প্রশ্নই নিত না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। যেমন গত 5 দিন যাবত আমাদের এইখানে বসা ছিল জাহানজাব আলী, পাকিস্তানি কোয়েশ্চেন করার চেষ্টা করতেছে, সে তাকে সুযোগ পাচ্ছে না। যেমন আগে আফগানিস্তান নিয়ে রেগুলার কোয়েশ্চেন থাকতো, আফগানিস্তানকে এখন মূল হচ্ছে প্যালেস্টাইন এবং ইসরায়েল নিয়ে মূল ইস্যুটা, ইউক্রেন যতক্ষণ পর্যন্ত তার ফোকাল পয়েন্টে না থাকবে বা ফোকাসে না থাকবে তখন এই প্রশ্নগুলো তারা নিত না এবং এই প্রিপারেশনটাও তার থাকতো না।